রোদেলা নিহাদের বাসা থেকে বের হওয়ার সময় কর্নেল ওসমানের সাথে ফোনে যোগাযোগ করে এসেছে, যাতে ক্যান্টনমেন্টের ভেতরে আসতে সমস্যা না হয়। তিনি আগে থেকে অনুমতি ব্যবস্থা করে রেখেছেন, তাই রোদেলাও ভেতরে আসতে সমস্যা হলো না। রোদেলা এসে ঘুরে ঘুরে ক্যান্টনমেন্টটা দেখছে। তার চোখ ঝাপসা হয়ে আসছে, বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রোদেলা হেঁটে হেঁটে ওদের কোয়ার্টারের কাছে এলো, সিঁড়ি ভেঙে উপরেও চলে এসেছে। রুমটা এখন তালাবদ্ধ আছে, তাই ভিতরে ঢুকতে পারল না। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রুহানকে বলল, দেখেছো বাবা, এই রুমটাতে আমি আর তোমার বাবা থাকতাম। তোমাকে নিয়েও থাকার কথা ছিল, কিন্তু সে ভাগ্য তো আর হলো না। কথাটা বলে রোদেলার বুক ফুঁড়ে দীর্ঘ একটা শ্বাস বের হয়ে এলো। তালাবদ্ধ দরজাটার দিকে কিছু পলক চেয়ে থেকে নেমে এলো। অতঃপর পদ্মবিলের সে জলাশয়টার কাছে গেল, যেখানে যে ছেলেকে নিয়ে বসলো আর পুরনো স্মৃতিতে ডুবে দিতে লাগলো। এখানে সে প্রথমবারের মতো তাহসিনকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছিল। এই স্থানটাতে দাঁড়িয়ে বলেছিল, শুনছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। এই জায়গাটি তাদের কত মধুময় স্মৃতি সাক্ষী আছে। কত শত সময় যে এইখানটাতে কেটেছে, কত ভালো মুহূর্ত যে এই জায়গাটাতে কেটেছে তা বলার বাহিরে। আজ সবই স্মৃতি। শান্ত নিহাকে নিয়ে উপরে যাওয়ার পর নাজমুল তার বাবাকে বলল, বাবা, শান্তকে মেনে নাও না। দেখো, শান্তকে নিহা ভালোবাসে। তোমার উচিত নিহার ভালোবাসাকে সম্মান জানানোর। নাজি সাহেব বললেন, কিসের সম্মান? হ্যাঁ, এই বখাটে বেয়াদব ছেলেটাকে আমি কিছুতেই মেনে নেব না। তার উপর এই ছেলে বেকার। মারিয়া বলল, বাবা, শান্ত ভাইয়া তো এখন স্টুডেন্ট। পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই তিনি কাজ করবেন। অতদিনে আমার মেয়ে কি করে থাকবে? আমার মেয়ের খরচ বহন করার ক্ষমতা ওই ছেলের আছে নাকি? আর ওই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানি না। আচার আচরণ দেখে তো মনে হয় বস্তির কোথাও থাকে। ওই ছেলের সাথে কিছুতেই আমার মেয়েকে বিয়ে দেবো না, এটা শেষ কথা। নাজমুল বাবার সামনে হাঁটু মুড়ে বসে সযত্নে বাবার হাতটা নিজের দু হাতের ভাঁজে নিল। অতঃপর মোলায়েম কণ্ঠে বলল, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা দুই ভাই বোন কোনো খেলনার জন্য বায়না ধরতাম, তখন তুমি ওই খেলনাটা আমাদের সামনে এনে হাজির করতে, যাতে ওই খেলনা না পাওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি না হয়। শুধুই কি খেলনা, ছোট থেকে এই বয়স অবধি যখন যেটা চেয়েছি সেটাই তুমি আমাদেরকে দিয়েছো, যেন আমরা না পাওয়ার দহনে আক্ষেপ না করি। আমাদের কষ্ট তুমি সহ্য করতে পারো না। আচ্ছা বাবা, তুমি বলো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তো তাকে পাওয়ার আশাই স্বপ্ন বুনি। আর যখন বুঝতে পারি তাকে পাওয়া হবে না, তখন বুকের মাঝে হারানোর যে ব্যথাটা ওঠে না, সেটা ওই খেলনা বলো আর যাই বলো, ওইগুলোর থেকে হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক হয়। খেলনা না পাওয়াতে সামান্য কষ্টই সহ্য করতে পারবে না বলে বায়না করা, সব কিছু সামনে এনে দিতে। তাহলে এখন ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়ার তো তার থেকেও বেশি কষ্টের। সেই কষ্ট কি করে সহ্য করবে বলো না বাবা? থেমে, বাবা, তোমার মনে আছে আমি যখন মারিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন কিন্তু আমিও বেকার ছিলাম। মারিয়ার বাবা যখন বেকার ছেলের হাতে মেয়েকে দিতে নারাজ ছিলেন, তখন তুমি কত সুন্দর করেই না ওনাকে বুঝিয়ে রাজি করিয়েছো। আর আজ দেখো আমি কত ভালো একটা জব করি। এই বেকারত্বের জন্য যদি প্রিয় মানুষটাকে হারাতে হয়, তবে এই কষ্ট সারা জীবন তপড়ে বেড়ায়। বাবা, আমি কষ্ট পাবো ভেবে তুমি নিজে মারিয়ার বাবার সাথে কথা বলে আমাদের দুজনের বিয়ে দিয়েছো। তাহলে আমার বোনটাও তো সেই একই কষ্ট পাবে, বরং আমার বোনটা আরও বেশি পাবে। আমি কষ্ট সহ্য করার ক্ষমতা রাখলেও সে কিন্তু তা পারে না। সে অল্পতে ভেঙে পড়ে, সেটা তো তুমি জানো। তাহলে তার কষ্ট কি করে সহ্য করবে? বাবা, মেনে নাও না, সম্পর্ক কি আর এত কিছু ভেবে হয়? আর আমার বিশ্বাস, শান্ত যেমনই হোক না কেন, নিহাকে সে যথেষ্ট ভালো রাখবে। সে ছেলে এতটা সাহসের সাথে সকলের সামনে এসে বুক ফুলিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে পারে, সে ছেলে আর যাই করুক ঠকানোর ব্যক্তি না। এভাবে অনেক বুঝিয়ে নাজমুল তার বাবাকে রাজি করিয়ে ফেলে। নাজমুলের বাবা শান্তর পরিবারের সাথে কথা বলতে চান। শান্ত আর নিহাকে হলরুমে ডেকে আনা হলো। নাজমুল বলল, শান্ত, তোমার বাবার ফোন নাম্বারটা দাও, আমার বাবা তোমার ব্যাপারে কথা বলবেন। শান্ত বলল, আমার বাবা আসছেন, আমি একটু আগেই ফোন করে বলেছি কাজে নিয়ে আসতে। তিনি এই তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। নাজির সাহেব বললেন, কাজে নিয়ে আসছে মানে? শান্ত লাজুক হেসে বলল, কাজীকে কেন আনা হয়? বিয়ে পড়াতে আসছেন। বলেছি না আমি আমার বউকে সাথে নিয়ে ফিরব? নাজির সাহেব বললেন, তুমি বললেই হবে নাকি? আমার মেয়েকে আমি এভাবে বিয়ে দেব না। আমার অনেক রিলেটিভ আছে, সবাইকে দাওয়াত করে ধুমধামে আয়োজনে বিয়ে হবে। কিন্তু শ্বশুর আব্বু, আমি তো এভাবে এখন বিয়ে করব না। কাজে আসবেন, বিয়ে পড়াবেন, এরপর আমি আমার বউকে সাথে নিয়ে যাব। আপনাকে বিশ্বাস নেই?
দেখা যাবে আমার বউকে রেখে যাব আর আপনি সেই সুযোগে অন্য কারোর সাথে আমার বউয়ের বিয়ে দিয়ে দেবেন। সে রিস্ক আমি নেব না। সচেতন স্বামী কিনা। নাজির সাহেব খিটমিট করে নাজমুলের উদ্দেশ্যে বললেন, নাজমুল, এই ছেলে সব কী বলছে? এই ছেলের মুখে লাগাম লাগাতে বলো। শান্ত বলল, আমি কি গরু নাকি যে মুখের লাগাম লাগাবো? কিটমিট করলেন, তবে কিছু বললেন না। শান্ত বলল, আমি চাচ্ছি না এখন বিয়ের কোনো অনুষ্ঠান করতে, কারণ এখন ধুমধাম করে অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই আমার। আর চাচ্ছি না বাবার টাকায় এত ধুমধাম করে অনুষ্ঠান করতে, কারণ বাবার টাকায় ফুটানি দেখানোর মতো ছেলে আমি না। যখন আমি প্রতিষ্ঠিত হব তখন না হয় অনুষ্ঠান করব। তাই এখন ঘরোয়াভাবে বিয়ে করতে চাই। এতে নিহার কোনো আপত্তি নেই, আর আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকবে না। নাজমুল নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা রাজি হয়ে যাও। ওরা যেহেতু এভাবে চাইছে তাহলে এভাবে বিয়েটা হোক। নাজির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন। এদিকে নিহা, মারিয়া আর নিহার মা চুপচাপ দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলেন। কিছুক্ষণের মধ্যে শান্তর বাবা কাজীকে নিয়ে হাজির হন। শান্তর বাবাকে দেখে নাজির সাহেবের মুখ হা হয়ে যায়। শান্তর বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী। সেই সুবাদে নাজির সাহেব খুব ভালো করে চেনেন। এমন একজন ব্যক্তির ঘরে এমন বেপরোয়া পুত্র কীভাবে হয়েছে তা ভেবে কপালে হাত। নাজির সাহেব এতক্ষণ মন থেকে নারাজ থাকলেও শান্তর বাবাকে দেখে এবার মন থেকে খুশি। শান্তর বাবা বেশ ভালো মানুষ। নিহা নিশ্চয়ই খুব ভালো থাকবে। এবার তিনি নিশ্চিন্ত। প্রায় অনেকটা সময় রোদেলা পদ্মবিলে বাঁধানো ঘাটে সময় কাটিয়েছে। অতঃপর রুহানকে নিয়ে উঠে চলে এসেছে। তার এখন ফিরতে হবে। ফেরার আগে কর্নেলের সাথে একবার দেখা করে যাবে। অনেকটা সময় হয়েছে এখানে এসেছে। রোদেলা শেষবারের মতো কোয়ার্টারে বিল্ডিংটা দোতলায় চোখ বুলালো। আবার কবে আসা হবে জানা নেই। আর কেনই বা আসবে? তার মাহমুদ সাহেব তো নেই, সে তো ফিরে এলো না। তাহলে কার জন্যই বা আসবে? রোদেলা অনেকটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। কোলে ছোট্ট রুহান অন্যমনস্ক থাকায় এলোমেলোভাবে পা ফেলছিল, যার দরুন হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সে নিজেকে সামলে নিল। হঠাৎ ঝাঁকে খেয়ে ছোট্ট রুহান কেঁদে উঠল। রুহানকে রোদেলা শক্ত করে বুকে চেপে ধরল। আর একটু হলেই সে রুহানকে নিয়ে পড়ে যেত। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল। রোদেলা রুহানের কপালে গালে চুমো দিয়ে রুহানের কান্না থামানোর চেষ্টা করলো। এমন সময় পাশ থেকে গমগমে স্বরে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, হেই, বি কেয়ারফুল, ওয়াচ ইউর স্টেপ, হোল্ডিং এ বেবি বয় নিডস এক্সট্রা অ্যাটেনশন। কথাটি বলে লোকটা গম গম গটগট পায়ে হেঁটে চলে যাচ্ছিল। এদিকে লোকটার কণ্ঠ শুনে রোদেলার বুকটা ধক করে উঠল। এই কণ্ঠ যে তার খুবই পরিচিত। এই কণ্ঠের মালিক যে তার কাছের মানুষটার। রোদেলার চোখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটা ততক্ষণে বড় বড় পা ফেলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। লোকটার মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ঢাকা রোদ চশমায়, গায়ে ব্ল্যাঙ্ক জ্যাকেট পরিহিত। রোদেলা অবাক পানে লোকটা যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুহানের কান্নার আওয়াজে তার ধ্যান ভাঙল। রোদেলা রুহানকে ফের শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার বুক এখনও ধকধক করছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে তাহসিন তাকে ধমকের সাথে কথাগুলো বলেছে, কিন্তু তার ভাবনা যে ভুল। সারাক্ষণ তাহসিনকে নিয়ে ভাবতে ভাবতে এখন যার না তার কণ্ঠে তাহসিনের মতো ঠেকে, তাই যেমন তখন ঠেকলো। কিন্তু এটা তো সত্য নয়, কারণ তাহসিন হলে নিশ্চয়ই তার পাশ কাটিয়ে না যেয়ে তাকে জড়িয়ে নিত। তার ছেলেকে দেখতে পেয়ে আনন্দে আটখানা হতো। কিন্তু কই, তা তো হলো না। লোকটা তো গটগট পায়ে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছেড়ে কর্নেল ওসমানের কেবিনের দিকে পা বাড়ালো। রুমের সামনে যেয়ে নক করতে কর্নেল ভেতরে আসার পারমিশন দেন। রোদেলা ভেতরে ঢুকে কর্নেলকে সালাম দিলে সামনে তাকাতে অবাক হয়, কারণ কিছুক্ষণ আগে সে লোকটা এখানেও। সে কর্নেল ওসমানের কেবিনে বসে আছে। ওইদিকে রোদেলাকে দেখে কর্নেল শুধালেন, কেমন আছো মা? রোদেলা মলিন হেসে বলল, ভালো আছি স্যার। আপনি ভালো তো? হ্যাঁ ভালো। কর্নেল ওসমান রোদেলার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলতে লাগলো। ওইদিকে ছোট্ট রুহান রোদেলার কোলে থেকে মুখে আঙুল পুরো অনবরত বাব্বা বাব্বা করছে। নতুন নতুন সে কথা বলা শিখেছে কিনা। কর্নেল হেসে রোদেলার উদ্দেশ্যে বললেন, ছেলে তো মাশাআল্লাহ বাবাকে ডাকা শিখে গিয়েছে। রোদেলা মলিন হেসে বলল, কিন্তু তার বাবা তো ছেলের ডাক শুনল না স্যার। ছেলেটা বাবাকে ডাকা শিখল, অথচ বাবার আদরটুকু পেল না। কর্নেল বললেন, মা, মন খারাপ করো না। মনে রাখবে, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যে করেন। রোদেলা পাল্টা প্রশ্ন ছুড়ল, বলল, কিন্তু ওর বাবাকে হারানোর মাঝে কোনো ভালোটাই বা লুকিয়েছিল স্যার? কর্নেল কিছু বললেন না। রোদেলার ফোন আসে। মারিয়া ফোন করেছে। রোদেলার ফোন রিসিভ করতে মারিয়া জানালো জলদি বাড়িতে ফিরতে, নিহার বিয়ে হয়ে যাচ্ছে। রোদেলা বাসায় ফিরলে সবটা জানাবে। রোদেলা জানালো সে এখনই ফিরছে।
কর্নেল থেকে বিদায় নিয়ে রোদেলা বের হয়ে এলো। তবে বের হওয়ার আগে রোদেলা একবার লোকটার দিকে তাকালো। লোকটা বসে বসে ফোনে কি যেন করছে। রোদেলা এখন পুরো শিওর হয়ে গেল লোকটা আর যাই হোক তার মাহমুদ সাহেব নয়, কারণ মাহমুদ সাহেব হলে এভাবে পিঠ ঘুরিয়ে বসে থাকতো না। রোদেলা চলে এলো, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলো। নিহার বিয়ে হয়ে যাচ্ছে মানে কি? ওইদিকে আবার কি ঘটলো? রোদেলায় এসে দেখলো নিহার লাল টুকটুকে বউ সেজে বসে আছে। হলরুম নিয়ে ঢুকতেই সফেদ পাঞ্জাবি পরা শান্তকে দেখে সে কিছুটা আঁচ করতে পারলো। অতঃপর নিহার রুমে এসে দেখে মারিয়া নিহাকে বউ সাজাচ্ছে। লাল শাড়িতে নিহাকে বেশ সুন্দর লাগছে। রোদেলা আসতেই নিহা রোদেলাকে চাপটে ধরলো। নিহার চোখে অশ্রু টলমল করছে। করবেই না বা কেন? সে যে এতটা কষ্টের পর তার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। রোদেলাকে মারিয়ে সবটুকু ঘটনা বলল। রোদেলা জেনে খুবই খুশি হয়েছে। এইদিকে ছোট্ট রুহান নিহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহাকে হয়তোবা এমন করে সাজে দেখে সে বোঝার চেষ্টা করেছে। নিহা হাত বাড়ালে মিষ্টি একটা হাসি দিয়ে নিহার কোলে চলে গেল। খুব সাধারণ ঘরোয়াভাবে নিহার বিয়েটা হচ্ছে। নিহার খুব কাছের আত্মীয়, যেমন ওর ফুপু মামাদের দাওয়াত করা হলো। ওইদিকে শান্ত চাচা মামারাও এলেন। সবাই উপস্থিত হলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। আজও নিহাকে শান্তদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পূর্বে নিহার ভাবি তার মা ভাই ভাবিকে জড়িয়ে ধরে কান্না করলো। রোদেলাকে জড়িয়ে ধরে অনেকটা সময় কান্না করলো। বিদায় দিতে দিতে বিকেল হলো। শান্তদের বাসা নিহাতের বাসা থেকে খুব বেশি দূরে নয়, 10 মিনিটের পথ। গাড়ি যে শান্তদের প্রাসাদের মতো বিশাল বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে নেমে নিহার চোখ পুরো কপালে। শান্তদের বাড়িটি পুরো রাজপ্রাসাদের মতো বড়। বিশাল গেটের সামনে দুই দিকে 2 দারোয়ান পাহারা দেয় বাড়ি। এক পাশে গাড়ি রাখার গ্যারেজও আছে। অথচ শান্ত যে এতটা ধনী পরিবার থেকে বিলং করে সেটা কখনোই তার আচার আচরণ দেখে বোঝার উপায় নেই। একদম সাধারণের মতো থাকে। নিহা গাড়ি থেকে নেমে যখন শান্তদের বাসার দিকে তাকিয়েছিল, ঠিক তখনই শান্ত তার পাশে এসে দাঁড়ালো। নিহা শান্তর দিকে তাকালে শান্ত মুচকি হেসে নুয়ে নিহাকে পাঁচ কোলে নিয়ে হাঁটা দিল। নিহার চোখ ছানা বড়া হয়ে গেল। লোকটার কি একটু লজ্জা লাগে না? পেছনে তার বাবা চাচা মামা আছেন। শান্ত সেদিকে পরোয়া করল না। নিহাকে নিয়ে হলরুমে এনে সোফায় বসালো। ওর চাচি মামি শরবত আর নানা পদের মিষ্টি হাতে নিয়ে এগিয়ে এলো। নতুন বউ আর বরকে মিষ্টি শরবত খাইয়ে দিল। নতুন বউ দেখতে আশেপাশে মানুষ ভিড় জমালো। শান্ত এতে কিছুটা বিরক্ত হলো বটে। কোথায় সে একটু বইয়ের সাথে আলাদাভাবে সময় কাটাবে, তা না এই মানুষগুলোর এখন উদয় হলো। শান্ত বিরক্তি চেপে গেল। সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। লম্বা একটা শাওয়ার দিয়ে ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়ালো। সারা দিনটাই ঝামেলায় ঝামেলায়, এখন একটু নিশ্চিন্ত। গত 2 রাত চিন্তায় তার যেন ঘুমই হয়নি। যেদিন নিহা তাকে জানালো এঙ্গেজমেন্ট, সেদিন রাতেই মারিয়ার থেকে ওই পাত্রের সব ডিটেলস বের করলো। এরপরের দিন বিকেলে সেই পাত্র পক্ষের বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিয়ে এলো। যেহেতু পাত্রের বাবা শান্তকে বখাটে গুন্ডা হিসেবে চেনে, তাই ওর সাথে ঝামেলা বাড়ালো না, বিয়ে ভেঙে দিতে রাজি হলো। এরপর শান্ত বাসায় এসে তার বাবাকে জানালো সে বিয়ে করবে। হুট করে শান্তর এমন সিদ্ধান্তে সবাই অবাকই হলো, তবে বাধা দিল না, মেনে নিল। শান্ত রাতেই প্ল্যান সাজালো সে আগে নিহার বাড়িতে যাবে, সবাইকে রাজি করাবে। তারপর রাজি হলে তার বাবাকে বলবে কাজীকে নিয়ে যেতে, আর যদি রাজি না হয় তবে তুলে নিয়ে এনে বিয়ে করবে। সবটা ঠিকঠাক মতো হবে তো, সেটা ভেবে নির্ঘুম রাত কাটিয়ে দিল। শান্ত দাদিমা এসে নিহার পাশে বসলেন। বৃদ্ধা অনেকটা অসুস্থই বটে। এই অসুস্থ শরীর নিয়ে হলরুমে ছুটে এলেন নাত বউকে দেখবে বলে। তিনি নিহার চিবুক ধরে বললেন, মাশাআল্লাহ, আমার নাতির পছন্দ আছে। কেমন পুতুলের লাহান বউ বিয়া কইরা নিয়ে আসে। বৃদ্ধার কথা শুনে নিহার লাজুক হাসলো। বৃদ্ধা ফের বললেন, শোন নাত বউ, আমার নাতি কিন্তু একেবারে খাঁটি মানুষ, মনটা বেশ ভালো। ভাগ্য করে নাতিরা পাইছোস। ওর মন মতো 40 বোন, 2জন মানায় গুছায় খুব ভালো থাকিস। আমার নাতি ছোটকালে মারা হারাইছে, এরপর থেকে নাতিরে দেখি নাই হাসতে খেলতে। কিন্তু তুই যখন এলি তখন আমার নাতিরে মুখে চাঁদের হাসি দেখছি। 2জন খুব ভালো থাকবি, দোয়া কইরা দিলাম। শান্ত চাচি এসে নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বললেন, আমার শান্তটা কিন্তু মিষ্টি একটা বউ নিয়ে এসেছে, একদম চাঁদের মতো সুন্দর দেখতে, তাই না মা? দেখতে হইব না, নাতিটা কার? শান্ত চাচি হাসলেন। শান্তর বাবা নিহার উদ্দেশ্যে বললেন, মা, তোমার যখন যেটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে জানাবে, আমরা আছি তো, কোনো সংকোচ করবে না, আমরা তোমার আপন মানুষই। নিহা মাথা নাড়ল। সত্যি তার বড় ভাগ্য এমন একটা পরিবার পেয়েছে। শান্ত চাচা তো বোন এসে বলল,
আমি ভাবিকে ফ্রেশ হতে নিয়ে যাচ্ছি। এই ভারী শাড়িতে ভাবির বোধহয় কষ্ট হচ্ছে। শান্ত চাচি বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যা। শান্ত চাচাতো বোন সাথে মামাতো বোন দুইজন মিলে নিহাকে উপরে নিয়ে গেল। শান্ত চাচাতো বোনের রুমেই নিয়ে গেল। শান্ত চাচাতো বোন নিহার হাতে সুতির একটা শাড়ি দিয়ে বলল, ভাবি যাও ফ্রেশ হয়ে নাও, অনেকটা ধকল গিয়েছে তোমার উপর, এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও। নিহা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়া ধরতেই শান্ত এসে বাদ ছাড়লো, বলল, এই একদম শাড়ি চেঞ্জ করবে না। নিহা থতমতো খেয়ে গেল, বলল, কেন? শান্ত একবার তার বোনদের দিকে তাকালো, যারা কিচ্ছু বুঝতে না পারে অবাক চোখে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত নিহার কানে ফিসফিস করে বলল, ব্রাইট, আনবক্সিং করার দায়িত্ব শুধুমাত্র হাজব্যান্ডের ওপর বর্তায়। এটা বলা চলে হাজব্যান্ডের হক, তাহলে তুমি কেন আমার হক মেরে খাবে নিহা? দিস ইজ নট ফেয়ার। অবাক, হতবাক আর একঝাঁক লজ্জায় নিহা গুটিয়ে গেল। লোকটা বড় পাঁচিয়ে আছে। শান্ত নিহার হাত থেকে টান দিয়ে শাড়ি সরিয়ে বোনদেরকে দিয়ে বলল, এ ও এখন ফ্রেশ হবে না, লাগেজটা আমার রুমে পাঠিয়ে দে। শান্ত চাচাতো বোন বলল, ভাবি কি এতক্ষণে ভারী শাড়ি পরে থাকবে? হ্যাঁ থাকবে। শান্তর মামাতো বোন বলল, কেন? কারণ আমি বলেছি। কিন্তু ভাবি তো অসুবিধা হবে। শান্ত নিহার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, তোমার অসুবিধা হবে? নিহা বামে ডানে মাথা নাড়ল। শান্ত বন্ধুর উদ্দেশ্যে বলল, দেখলি তো, এবার যা দুইজন মিলে লাগেজ আমার রুমে দিয়ে আয়। শান্ত চাচাতো বোন বলল, আমরা যাই, আর তুমি বউয়ের সাথে সময় কাটাবে তাই না? তা তো হবে না ভাইয়া, রাতের আগে তোমার বউকে তুমি পাবে না। তোমার বউ এখন আমাদের সাথে সময় কাটাবে, তুমি তোমার লাগেজ নিয়ে বিদায় হও। বেশি সাহস হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ তাই। বোনদের সাথে কিছুক্ষণ ঝগড়া করে হেরে শান্ত লাগেজ হাতে নিজের রুমে চলে গেল। শান্ত যাওয়ার পরে শান্তর দিক কাজে নিহার সাথে গল্পগুজব করতে লাগলো। যেহেতু রুমে এসি চলছে তাই ভারী শাড়িতেও নিহার খারাপ লাগছে না। ওইদিকে লোক খবর দেওয়া হয়েছে শান্ত রুমটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য। দুজন লোক মিলে শান্তর রুমটা ফুল দিয়ে সজ্জিত করে দিচ্ছে। রাত 11টা বাজতে নিহাকে শান্তর রুমে নিয়ে যাওয়া হয়। পুরো রুমে তাজা ফুলের সুবাস ছড়িয়ে আছে। নিহাকে বড় ঘোমটা টেনে বিছানায় একদম মাঝে বসিয়ে রেখে শান্ত দুই বোন বাহির থেকে দরজা ঘিরে রাখে। উদ্দেশ্য শান্ত এলে টাকা নিয়ে তবেই রুমে প্রবেশ করতে দেবে। শান্ত আরও আধা ঘন্টা পরে আসে। রুমের সামনে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, কী ব্যাপার, তোরা এখানে কেন? শান্তর মামাতো বোন বলল, টাকা ছাড়া রুমে প্রবেশ নিষিদ্ধ। ভাবি কিন্তু ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি টাকা ছাড়ো, আমরা পথ ছাড়ি। রুম আমার, বউ আমার, তাহলে তোদের টাকা দিতে হবে কেন? শান্ত চাচাতো বোন বলল, ভাইয়া এত কথার অ্যান্সার দিতে পারবো না, তুমি টাকা দেবে এটাই শেষ কথা, নয়তো আমরা ওভাবেই দাঁড়িয়ে থাকবো। ওইদিকে ভাবি রুমে অপেক্ষা করতে থাকবে, অপেক্ষা করতে করতে ঘুমিয়েও যেতে পারে। শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, কত চাই? 10,000। শান্ত বলল, কি? এই তোরা কোন মুখে টাকা চাচ্ছিস? রুম তোরা সাজিয়েছিস? রুম সাজাতেও বাহির থেকে লোক হায়ার করতে হয়েছে, তাহলে এটা তোদের কিসের দাবি? হ্যাঁ, তুমি টাকা দেবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবো? এত টাকা দিতে পারবো না, তোরা বাচ্চা মানুষ, 10 টাকা দিচ্ছি, চকলেট কিনে খাস। শান্ত চাচাতো বোন বলল, ছি ভাইয়া, তুমি এত কিপটে জানতাম না তো, 10 টাকার চকলেট পাওয়া যায়। শান্তর মামাতো বোন বলল, ভাইয়া যত কথা বাড়াবে তত লেট হবে, আমরা তো আমাদের দাবি ছাড়বই না, এর থেকে ভালো দিয়ে দাও। শান্ত ওয়ালেট থেকে 1,000 টাকার 5টা কচকচে নোট ওদের হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার দরজা ছাড়। 10 দিলাম, দিলে 5, কি আর করার, যাক, বাকি 5 মাফ করে দিলাম। শান্ত ভ্রু গুটিয়ে বলল, 5,000 তো দিয়েছে, এটাই শুক্রিয়া কর। নির্ঘাত বউটা রুমের ভেতরে একা বসে আছে দেখে নয়তো এটাও পেতি না। ওরা মুচকি হেসে চলে গেল। এটাই ঢের। ওরা গেলে শান্ত রুমের ভেতরে পা রাখলো। দরজা লক করে বিছানায় বসে থাকা নিহার দিকে এগিয়ে গেল। সে নিহার একদম মুখোমুখি বসলো। 2 হাত দিয়ে নিহার ঘোমটা সরাতেই নিহা নড়ে চড়ে বসলো। সে শান্তকে সালাম দিল। শান্ত সালামের জবাব নিয়ে গালে হাত দিয়ে অপলক নিহা দেখে তাকে রইল। এতে নিহা সংকোচ বোধ করছে। নিহা নিচু কণ্ঠে শুধালো, এভাবে কি দেখছেন? শান্ত দৃষ্টি সরিয়ে বলল, আমার বউকে, প্লিজ অন্যদিকে তাকান, লজ্জা লাগছে। শান্ত বিরক্ত বোধ করে বলল, উফ, ডিস্টার্ব করো না তো, চুপ করে বসে থাকো। নিহা আর কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। সে লজ্জায় শান্ত দেখে তাকাতেও পারছে না। শান্ত দৃষ্টি কোনো নড়চড় হলো না। এভাবে অনেকটা সময় কেটে গেল। শান্ত এবার এগিয়ে নিহার কপালে শব্দ করে চুমু খেলো। বলল, আমার প্রাণটাকে যেন আমি ফিরে পেলাম। নিহা মৃদু হাসল। শান্ত বলল, চলো তাহলে ব্রাইডকে আনবক্সিং করা যাক। নিহা কুণ্ঠায় গুটিয়ে এলো।
তার বুক ড্রিম ড্রিম করছে। শান্ত ঠোঁট কামড়ে এসে নিহাকে কোলে করে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে চেয়ারে বসালো। এবার সে একে একে নিহার দোপাট্টা সরিয়ে চুলে ক্লিপ খুলতে লাগলো। নিহার পরনের অর্নামেন্টসগুলো সযত্নে খুলে দিল। অতঃপর নিহার মেকআপ রিমুভ করে দিতে দিতে বলল, নিহা। নিহা ছোট্ট করে বলল, ভালোবাসা দিবে তোমায়? শান্তর কথার ধরনে বোঝা গেল শান্ত কী বোঝাতে চাইছে। তাই তো নিহা কিছুক্ষণ চুপ করে রইল। অতঃপর তার প্রতিশোধ নেওয়ার কথা মনে পড়ে গেল। এই লোকটা নিহাকে তো খুব কষ্ট দিয়েছে। লোকটা ভালোবাসা পাওয়ার জন্য কতটা না অপেক্ষা করতে হয়েছে। তাহলে সে কেন তো সহজে লোকটার কাছে ধরা দেবে? প্রশ্নই ওঠে না। নিহা শান্তর চোখে চোখ রেখে বলল, এত সহজে ধরা দিচ্ছে না মিস্টার অশান্ত। কম অপেক্ষা করার নিয়ে আমায় বড় কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে। প্রেমে পড়তে যেমন সময় নিয়েছেন, এবার ভালোবাসা পেতেও সময় নিন। এরপর বুঝবেন অপেক্ষা করার জ্বালা কতটা। শান্ত বলল, আসছে রে। ভেবেছিলাম জোর করে বিয়ে করব, সেটা তো হলো না। এবার দেখছি জোর করে বাসরটা সারতেই হবে। কী আর করার, আমাকে তো ভালো হতে দিবে না। সব জায়গাতে জোর খাটাতে হচ্ছে। জোর খাটাবেন যখন, তখন অনুমতি নিতে আসছেন কেন? শান্ত টি শার্টের কলার ঠিক করতে করতে বলল, আরে বোঝো না ব্যাপারটা, এটা তো জাস্ট ফর্মালিটি। নিহা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, অসভ্য বাদর লোক। অভদ্র কথাটা যুক্ত করতে এটা বাদ রাখলে কেন? নিহা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। শান্ত বলল, এভাবে রাগ করে থেকো না। রাগের চেহারা তোমাকে আরও বেশি মোহনীয় লাগে, তখন আরও বেশি ভালোবাসতে ইচ্ছে হবে। নিহা কী করবে বুঝে উঠতে পারছে না। লোকটা একটু বেশি কি ঠোঁটকাটা নয়? যাই হোক, যেমনই হোক, এই লোকটা তো তার একান্ত ব্যক্তিগত মানুষ, তাই না? শান্ত মোলায়েম স্বরে ডেকে উঠল, বউ। শান্তর মুখে বউ ডাকটা একটু বেশি যেন ভালো লাগছে। শান্তর ডাকে নিহা আর মুখ ঘুরিয়ে থাকতে পারল না। সে শান্তর দিকে তাকালো। শান্ত হাঁটু গেড়ে বসে নিহার কোলে আলতোভাবে মাথা রাখলো। বলল, তুমি আমার আধার জীবনে ভালোবাসা নামক আলো নিয়ে এসেছো। যে আলো আমার জীবনের সমস্ত আধার সরিয়ে আলোকিত করে দিয়েছে। এক সময় যে জীবন একাকিত্বে ঢাকা ছিল, সেটা আজ তোমার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে গিয়েছে। আমার জীবন নিয়ে আর কোনো আক্ষেপ নেই। তোমাকে পেয়ে আমি পূর্ণ। তুমি আমার জীবনে না এলে হয়তো বা বেঁচে থাকতাম, কিন্তু জীবনে আসল মানেটাই বুঝতাম না। শান্ত থামলো। নিহার কোল থেকে মাথা তুলে নিহার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো চুমু খেলো। অতঃপর নিহার হাত দুটো নিজের হাতের ভাঁজে পুড়ে নিহার চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনে এই বিশেষ রাতটিকে সাক্ষী করে আমি তোমায় কথা দিচ্ছি, পৃথিবীতে আমার নিঃশ্বাস যতদিন পড়বে ততদিন আমি তোমার পাশে থাকবো, তোমার সাথেই বাঁচবো, আর তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসে যাব। নিহার চোখ ছলছল করছে। এই মানুষটাকে অবশেষে সে নিজের করে পেল। মানুষটার ভালোবাসাও পেল। কষ্টের পরে সুখের দেখা মেলে, এটা আসলেই বাস্তব সত্য কথা। এই যে নিহা এতদিন কষ্ট করে গেল, তার বিনিময়ে এখন এই মানুষটা সীমাহীন ভালোবাসা পেল। শান্ত নিহার ভেজা চোখের পাপড়িতে আলতো চুমু খেলো। বলল, এখন থেকে আর কান্না নয়, তোমার চোখে অশ্রু নয়, বরং খুশির ছলকানি মানে। তোমার ঠোঁটে হাসি রেখাটুকু আজীবন দেখতে চাই পাখি। কষ্ট হলে সবসময় তোমার ঠোঁটের ভাঁজের ওই স্নিগ্ধ হাসিটুকু ফুটিয়ে রাখবে। নিহা মাথা নাড়ল। শান্ত ফের নিহাকে কোলে নিয়ে বিছানায় গেল। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো। অতঃপর নিহার কাছ থেকে অনুভূতি নিয়ে এই সুন্দর রজনীটিকে সাক্ষী রেখে নিজের মাঝের সবটুকু ভালোবাসার উন্মাদনা নিহার মাঝে বিলিয়ে দিল। এই সুন্দর প্রকৃতি, এই সুন্দর রজনী সাক্ষী হলো চাল দেয়ালের ভেতরে একজোড়া মানবীর পূর্ণতাময় ভালোবাসার।